15 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। পরপর 3টি বিতর্কিত নির্বাচন করলেও প্রতিরোধ করতে পারেনি কোনো রাজনৈতিক দল। গত 23 জুন প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আওয়ামী লীগ। ঢাকায় কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হয়। এর মাত্র 42 দিনের মাথায় গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এত দীর্ঘ সময় প্রভাব খাটানো ব্যক্তি ও দলের এমন পরিণতির কারণ বিশ্লেষণ করেছেন রাজনীতি গবেষকরা। তারা বড় দল, তারা সবচেয়ে জনপ্রিয় দল। তো জনপ্রিয় দল হলে তারা রাস্তায় বের হয় না কেন? তারা প্রতিরোধ করলো না কেন? পুলিশ দিয়ে তারা কেন গুলি করে মানুষ মারল? এই সমস্ত সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। তারা প্রত্যেকেই বিলাস বেসনের মতো ছিলেন, প্রত্যেকেই টাকা পয়সা কামাই করতেছেন। রাজনৈতিক দলটাকে ব্যবহার করা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেটা তাদের ক্ষমতা চর্চা এবং অর্থ কামাই করার একটা ব্যাপার। ইন্টারনালি যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে দলের মধ্যে, সেটা কখনোই ছিল না। তাদের মতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্রের ঘাটতি রয়েছে। এর ফলে স্বৈরাচারী হয়ে ওঠেন দলের প্রধান। প্রত্যেকটা কমিটি হয়েছে হলো ভ্যানিটি ব্যাগ কমিটির মতো করে। এখন সাধারণ সম্পাদক যিনি অসুস্থ মরে যাচ্ছেন, চিকিৎসার পরে কোনো রকমে বেঁচে আসছেন, তার আসলে থাকার কথা অবসরে। পার্টিকে চালানোর মতো যোগ্যতা তার ছিল না, কিন্তু তিনি যেহেতু নেত্রীর গ্রহণযোগ্য, নেত্রীর আস্থাভাজন, অর্থাৎ তাকে সেই পজিশনের মধ্যে রাখা হয়েছে। দল মানে হচ্ছে শেখ হাসিনা এবং তার পুলিশ, তার মিলিটারি, তার গোয়েন্দা এবং তার এই যে লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগ যুবলীগ। একটা পর্যায়ে এসে তো এটাও তাসের ঘরের মতন ভেঙে পড়ল। তবে এসবের চেয়ে গণহত্যাকে আওয়ামী লীগের বড় অপরাধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেটাই পতনের কারণ। 75 পরবর্তী আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু হত্যার সহানুভূতি নিয়ে। তবে এবারের চিত্র ভিন্ন। গণহত্যার দায়ে প্রবল জনরোষে এমন ধ্বংসস্তূপে পরিণত হওয়া আওয়ামী লীগ পুরনো কাঠামো নাকি দল ও নেতৃত্ব পরিবর্তন করে ফিরবে, সেটি সময়ই বলে দেবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ যেসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সুবিধাভোগী এখনও আছেন, তাদের অবিলম্বে পদত্যাগ চেয়েছে বিএনপি। পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার সবার আগে চাইছে দলটি। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন কেন্দ্রীয় নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে চালানো হয় বেপরোয়া হামলা, গুলি। তারপরও 23 দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে এতে দিতে হয় শিশুসহ নানা বয়সীদের আত্মহতি। সেই হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বিএনপি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ যে হত্যা নির্যাতন চালিয়েছে তা নজিরবিহীন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিব। কি করে ক্ষমা করবেন? আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম। তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো ক্ষোভ নাই। কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো কিনা। ক্ষমতার জন্য, লোভের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? এর আগে নয়াপল্টনের অফিসে বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিতে আসেন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় দুর্গতদের পাশে থাকার কথা আবারও জানিয়ে দলটির নেতারা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের সহযোগীরা এখনো তৎপর রয়েছে। নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো, দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার ফিরবে বলেও জানান দলটির কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
2021 সালে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। এরপর আজিজ আহমেদের ওপর আসে মার্কিন নিষেধাজ্ঞা। এবছরের শুরুতে দুদকে অভিযোগ আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে জেনারেল আজিজ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এতে প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে এই দুটো বিষয়ই প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্য দিনের মতোই বুধবার সকালে কাজে যোগ দেন সাভার আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই বাইরে শুরু হয় হট্টগোল। অভিযোগ আছে চালু কারখানায় ইট পাটকেল ছুঁড়ে সাধারণ শ্রমিকদের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত প্রায় সব কারখানাই এই বাস্তবতার মুখে পড়ে। নিরাপত্তার শঙ্কায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাসে মহাসড়ক অবরোধ করা হয়। কয়েকটি দাবিতে আন্দোলনকারীরা জিরানি বাজার সহ বিভিন্ন স্থানে কারখানায় হামলা ভাঙচুর চালায়। বাইরে গ্যাঞ্জামের কারণে এবং আমাদের ভাঙচুর হওয়ার কারণে আমাদের ওয়ার্কার সবাই বাইরে বের করে দেওয়া হয়েছে। পোশাক শিল্প সংশ্লিষ্টদের দাবি, এই অস্থিরতায় সাধারণ শ্রমিকরা জড়িত নেই। এতে বিদেশি ক্রেতা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। ফ্যাক্টরির লোক না, ওরা বহিরাগত, ওরা আসলে কি করতে চাচ্ছে আমরা জানি না। ওরা এরকম এর আগেও একদিন আসছে, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিছি, উৎপাদন ব্যাহত হচ্ছে, আমাদের বায়ার চলে যাচ্ছে। আন্দোলনকারীদের সবাই কারখানার শ্রমিক নয় বলে তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। গাজীপুরের পুলিশ সুপার বলছেন, পোশাক খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি মহল। চাকরি চাই বা বেকার সংগঠন, তাদের এই সংগঠনের বা তাদের আন্দোলনের ভিতরে কিছু ইন্ধনদাতা, উস্কানিদাতা বা একটা পক্ষ সুবিধা নেওয়ার জন্য কিন্তু ঢুকে যাচ্ছে এবং তারাই বিভিন্ন জায়গায় এদেরকে কাজে লাগিয়ে বা এদেরকে সামনে রেখে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা ঘটতেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চল এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাথমিক জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর দৌড়ে ছিল বিদায়ী সরকার, যার কারণে সর্বোচ্চ চাহিদার তুলনায় ৬৭% অবকাঠামো অলস বসে আছে। আর গুনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ, বাড়ছে বিদ্যুতের উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়। অন্যদিকে দীর্ঘদিন উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধানের কাজ, বাড়েনি নিজস্ব কয়লার ব্যবহারও। বুধবার সেমিনারে বলা হয়, ৬০% গ্যাস ব্যবহার হয় বিদ্যুৎ ও ক্যাপটিভ পাওয়ারে, চুরি হয় প্রায় 10% মতো। ২০৩০ সাল নাগাদ গ্যাসের চাহিদা বেড়ে ৫০০ কোটি ঘনফুট দাঁড়াবে। উত্তোলন না বাড়লে এলএনজি নির্ভরতায় দাম হবে দ্বিগুণ। $12 যদি আমরা এলএনজি যেটা কিনছি, যদি আমি হিসাব করি, তাহলে এই গ্যাসটা যেটা আমাদের হারিয়ে যাচ্ছে, এটা ইজ ওয়াট $1 বিলিয়ন। $1 বিলিয়ন এভরি ইয়ার। আপনি যত কিছুই বলেন না কেন, অনেক ইন্ডাস্ট্রিতে 2 নম্বরই হচ্ছে। Obviously, there has been political favoritism as well as corruption. এই দুটো জিনিস এত বেশি ডমিনেট করেছে যে যেটা টেকনিক্যালি ডিটারমিন হওয়ার কথা ছিল সেটা হয়নি, যেই কারণে আজকে আমরা এই অবস্থায় এসে পড়েছি। এখান থেকে বের হওয়া খুবই কঠিন। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, গত 10 বছরে সুতা উৎপাদনে গ্যাসের খরচ বেড়েছে 3 গুণের বেশি। তারপরও গ্যাস সংকটে উৎপাদন কমেছে 30 থেকে 40%।
শিল্প যদি না থাকে ইকোনমি কিছুই হবে না। গ্যাস থাকবে, অতিরিক্ত গ্যাস হয়ে যাবে যখন শিল্প বন্ধ হয়ে যাবে। আমরা কি ওইদিকেই যাচ্ছি? আমার তো মনে হয় ওইদিকেই যাচ্ছি। সেমিনারে বলা হয়, প্রতি বছর গ্রাহক পর্যায়ে এনার্জি অডিট করে দক্ষতা বাড়ানো গেলে বিদ্যুতের চাহিদা কমবে 20 ভাগের বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।